Welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss next part of the square root chapter from class 6. So let's start the class. তাহলে দেখো কোষে দেখি 18.3 থেকে আমরা শুরু করব ক্লাস 6 এ। প্রথমের অঙ্কটা হচ্ছে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। তাহলে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গিয়ে আমরা কিন্তু হাজারটাকে কি করে দেবো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেবো। ঠিক আছে, তাহলে বর্গমূল করে দিলে কি হবে, তোমরা তো এটা সবাই জানো, 1 এর স্কয়ার করলে সেই 1ই হয়। আচ্ছা, 2 এর স্কয়ার করলে কত হবে, 4 হয়। 3 এর স্কয়ার করলে কত হবে, 9 হবে। 4 এর স্কয়ার করলে কত হবে, 16 হবে, তাই না। 5 এর স্কয়ার করলে কত হবে, 25 হবে। 6 এর স্কয়ার করলে কত হবে, 36 হবে, তাই না। 7 এর স্কয়ার করলে কত, 49 হবে। আচ্ছা, 8 এর স্কয়ার করলে কত, 64 হবে। আচ্ছা, 9 এর স্কয়ার করলে কত, 81। 10 এর স্কয়ার করলে কত, 100। এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে এখানে না আমরা ঠিক স্কয়ারটাই করব। ঠিক আছে, কিভাবে, যদি আমরা এখানে 10 আছে, ঠিক আছে, এখানে মনে করো 10 ধরলাম। ঠিক আছে, তাহলে 10 ধরলাম, ছোট ছোট করে নেবো আমরা। তাহলে এখানে 3 বসালাম, এখানে কিন্তু 3 দেবো। 3 3 কে তাহলে কত হয়ে গেল, 9, তাই না। তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, 0 দুটো বসে গেল, 9 আছে কত হলে 10 হবে 1, হয়ে গেল 100। তাহলে এটা আমরা এখান থেকে একটা টেনে দেবো। এখানে যেটা লিখবো, যে সংখ্যাটা আমাদের হবে তার ডবল সবসময় আমরা এখানে লিখবো, তাই তো। তাহলে 3 এর ডবল এখানে কত লিখবো, 6। এইবার 6 দিয়ে এটাকে আমরা ভাগ করার চেষ্টা করবো। তাহলে এখানে মনে করো এই জিরোটা নেই, 10 আছে, তাই না। 6 দিয়ে যদি 10 ভাগ করি কত হয়, আমরা 6 1 6, 6 2 12 বেশি হয়ে যাচ্ছে, 6 1 6। তাহলে এখানে না এই জায়গাটা তুমি বুঝতে পারছিলে না, দেখো এখানে আমি যে সংখ্যাটা নেবো সেই সংখ্যাটা দিয়েই আবার গুণ করব। তাহলে 1 1 1, 6 1 6, তাহলে 61। তাহলে এখানে 1 দিলাম, আবার সেই 1টা উড়ে কোথায় চলে গেল, এই উপরে কিন্তু আবার 1টা উড়ে চলে গেল, তাই না। বুঝে গেল তো, যা এখানে নেবো তাই কিন্তু আবার ওখানে আবার বসিয়ে দেবো। হ্যাঁ, 61টা কি করে হলো, দেখো আমি ইচ্ছা করে এখানে একটা 1 এনেছি, কারণ 6 1 কে 6 করবো, 6 2 12 বেশি হয়ে যাচ্ছে তো 10, তাই না, ওই জন্য করে। তাহলে এবার দেখো এর সাথে এটা গুণ করলে 1 1 1, 6 1 6, 61। তাহলে এই দেখো এখানে 1 উপরে চলে গেল, তাহলে আমরা এখানে কত হলো, তাহলে এখানে আমাদের 61 1 61 হয়ে গেল। বলো এইবার ক্লিয়ার তো, বোঝা। তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে এবার এটা বিয়োগ করলাম, কত হচ্ছে, এখানে 1 আছে কত হলে 10 হচ্ছে 9, আর এখানে তাহলে 1 যোগ হয়ে গেল 7, 7 আছে কত, 10 হয় 3, মানে আমাদের কত হলো, এখানে হলো আমাদের কিন্তু 39, তাই না, 39 হলো। তাহলে দেখো এখানে আমাদের, তাহলে আমাদের ভাগশেষ তো থেকে গেছে, তাই না। ভাগশেষ যেহেতু থেকে গেছে, তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হলো, সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হলো না। তাহলে এখানে আমরা কি করব না, হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে আমরা কিন্তু একটা কাজ এখানে করব। সেটা হচ্ছে, দেখো কি করব, আমাদের এই যে হাজার না, ঠিক আছে, এই হাজার থেকে আমরা কিন্তু কি করব, এই 39টাকে কিন্তু মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে হাজার থেকে 39টাকে মাইনাস করে দিলে আমাদের কত হচ্ছে, হাজার, হ্যাঁ 961, মানে এই 961 হচ্ছে। ঠিক আছে, এই 961 হচ্ছে কি করে না, হাজার থেকে আমরা 39টাকে বিয়োগ করে দিলাম, দিলেই আমাদের কিন্তু যেটা পাবো সে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এবার যদি মনে প্রশ্ন জাগে, এই দেখো এই হাজার থেকে আমরা যে এই যে আমাদের ভাগশেষ হয়েছে না, এই ভাগশেষ থেকে আমরা এই যে আমাদের এই যে হাজার থেকে ভাগশেষ যেটা হয়েছে সেটাকে মাইনাস করলে যেটা 961 পেলাম না, সেটা কিন্তু অবশ্যই তুমি ভাববে, অবশ্যই কিন্তু এই 31 এর বর্গ হবে, এই 31 এর বর্গ। ঠিক আছে, মানে 31 এর সাথে 31 যদি গুণ করি তাহলে 961 পাবো, তাই না, তবেই কি সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তাই না। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখবো যে অতএব হাজারের, তাহলে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাদের এখানে কত হলো, হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের 31 এর স্কয়ার। তার মানে 31 এর স্কয়ার করলে কত, 961, তাই না। এই যে আমাদের 961 হলো না হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু একটা জিনিস তোমাকে জানতে হবে, দেখো এখানে না এই 31 ছিল না, আমরা এখানে 32 যদি দিয়ে দিই, 32 এর যদি স্কয়ার করে দিই কত হবে বলতো, 32 এর স্কয়ার করে দিলে কত হয় বলতো, 32 এর স্কয়ার করে দিলে 1024 হয়। ঠিক আছে, এইবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, 32 এর স্কয়ার করে দিলে 1024 যেটা হচ্ছে না, এখান থেকে আমাদের সংখ্যাটা কি ছিল, 1000 ছিল না, তাই না, আমাদের সংখ্যাটা তো ছিল 1000 ছিল সংখ্যাটা। তাহলে এই যে 1000 ছিল, আমি তোমাদের একটা ভালো ট্রিক্স এখানে বলবো, দেখো এখানে আমি লিখলাম, এই পাশে লিখলাম 1024, আর এখানে লিখলাম আমি কত, 961। ঠিক আছে, বোঝা গেল তো। দেখো তো, যদি এই দুজনের একটু ম্যারাথন দৌড় করাই, এই হাজার থেকে ওরা কে কতটা দূরে আছে, আচ্ছা বেশি কাছে থাকলে সেটাই তো নিকটতম সংখ্যা হবে। তাহলে কে কতটা দূরে আছে আমরা বুঝতে গেলে, দেখো এ বাবু না, এনার কাছে পৌঁছাতে গেলে বাবুর 39টা ধাপ পেরিয়ে তারপর এনার কাছে পৌঁছাতে হচ্ছে, তাই না।
আর ইয়ে কি করছে, ইয়ে বলছে আমি একদম রিল্যাক্স। দেখো 24টা ধাপ পৌঁছে, মানে এ তাড়াতাড়ি পৌঁছে চলে আসছে না এর কাছে, এই সংখ্যাটার কাছে। মানে ইনি কিন্তু তাড়াতাড়ি আসতে পারছে না, এনাকে 39 ধাপ মেরে তারপর আসতে হচ্ছে। আর এ বাবু রিল্যাক্সে চলে আসছে, বলছে এ আমি কাছে আছি। মানে 1000 থেকে কত 24টা ধাপ যেতে হচ্ছে মাত্র, তাই না? তার মানে কি 1000-এর নিকটতম সংখ্যা, তাহলে আমাদের রিয়েল উত্তর কি হবে? 1024 হবে, তাই না? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ওখানে লিখবো, তাহলে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত হলো? নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের 32-এর স্কোয়ার, তাই না? তাহলে 32-এর স্কোয়ার ইকুয়াল টু কত? 1024 হলো কিন্তু আমাদের নিকটতম সংখ্যাটি। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নিকটতম মানে কাছের সংখ্যাটা কোনটা হবে, ঠিক আছে? বোঝা গেল তো? বোঝা গেছে না? আরো একবার বলবো, বোঝা গেছে তো? ব্যাস, তাহলে এবার চলে যাবো পরবর্তী অঙ্কটাতে। এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে মুছে দিলাম। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটা এবার কি বলছে দেখে নি। দ্বিতীয় অঙ্কটা বলছে যে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমাদের যাই দিক সংখ্যা, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা এখন কত ছিল এখানে? 9585, ঠিক আছে? তাহলে 9585টা এটা আমরা কি করে দেবো? বর্গমূল করে দেবো, তাই না? তো চলো বর্গমূল করে দিই। তাহলে 9585টাকে যদি এখানে বর্গমূল করে দিই, তাহলে কি হচ্ছে একটু দেখে নি। তাহলে আমাদের এখানে দুটো সংখ্যা ধরবো, 95, ঠিক আছে? তাহলে আমরা না 10 কে 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 লং 81, এটাই আমরা নেবো, তাই না? আমরা তাহলে 9 নেবো, এখানে 9 নিলাম, এখানেও 9 হলো, 9 লং কত হলো? তাহলে 81 হয়ে গেল। তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত? এখানে 5টা আমরা বসিয়ে দিলাম, 8 বসিয়ে দিলাম, এখানে 1 আছে কত হলো? এখানে 4 হচ্ছে, তাই না? তাহলে 1 আছে কত হলো? 5 4 হয়ে গেল এদিকে, আর এখানে 8 9 1, মানে 1485 হচ্ছে আমাদের বিয়োগ করে, তাই না? এইবার এই 9-এর ডবল আমরা এখানে কত লিখবো? 18 লিখবো, তাই না? এইবার আমি কি বললাম, যে এই ভাগ পদ্ধতিতে বর্গমূল, এখানে তুমি যে সংখ্যাটা নেবে না, সেই সংখ্যাটা আবার উপরে তুলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ধরো আমি নিলাম 18-এর পাশে আমি নিলাম মনে করো 7, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, আমি বললাম। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 7 কত হচ্ছে? 7 7 49, 49-এর 9 হাতে 4 আছে, 7 আসতে কত? 56, 56 আর 4 কত? 60, 60-এর কত? 0 হাতে আছে কত? 6, তাহলে 7 1 7 আর 6 কত? 13, 13 3 হাতে 1, তার মানে এখানে আমাদের বিয়োগ করে কত হচ্ছে? 1309। তাহলে চলো আমরা সেইটা লিখে দিই, তাহলে কত? 1309। তাহলে এখানে আমার বিয়োগ করে কত হচ্ছে তোমরা বলো? তাহলে এখানে আমি কত নিয়েছিলাম? 7 নিয়েছিলাম। তাহলে এই 7টাকে টেনে আমরা উপরে তুলে দেবো, ঠিক আছে? এই 7টাকে টেনে আমরা উপরে তুলে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? বিয়োগ করে 9 আছে কত হলে 15 হবে, 9 6 15, 6 হাতে 1 থাকছে, 1 থাকলে কত হয়? 8 হয় 7, তাই না? আচ্ছা, তাহলে এখানে 3 4 1, তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের না দেখো এখানেও ভাগশেষ থেকে গেছে, তাই না? এখানেও ভাগশেষ থেকে গেছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের কি থেকে গেছে? ভাগশেষ থেকে গেছে। তাহলে ভাগশেষ থেকে যাওয়ার ফলে কি পূর্ণবর্গ সংখ্যাটা হলো কি? তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হলো না। তাহলে এখানে আমরা কি লিখবো? যে এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো সেটা আমরা কিভাবে বুঝবো বলো তো? এখান থেকে, তাহলে দেখো এখান থেকে তো আমরা পূর্ণবর্গ করতে গেলে কি করব? এই যে 958, তাই না? 9585 থেকে আমরা যদি 176 মাইনাস করি, একটু মাইনাসটা করে তোমরা বলো কত হচ্ছে? তাহলে এখান থেকে না, এখান থেকে যদি আমরা এটা মাইনাস করি, যে 95, এখান থেকে কত হলো? 9585, এটা হচ্ছে 175, তাহলে কত হলো? 0 7 8 1, এখানে 1 4 আর এখানে 9, তাহলে 9410 হলো, তাই না? 9410, তাই না? এটা কিন্তু কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এটা 9410টা কিন্তু কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এইবার কথা হচ্ছে কি, এই সংখ্যাটা পূর্ণবর্গ করতে ভালো করে বুঝতে হবে কিন্তু, এই যে সংখ্যাটা পূর্ণবর্গ করতে গেলে তোমাকে কি করতে হয়েছে? কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়েছে না? আর সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আর কেউ না, সেটাকে 176, 176। এখানে আমি 75 ভুল করে লিখে ফেলেছি, এখানে 176 হবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, 176 হবে। তাহলে এখানে 6 আছে কত হলো? 15, 9 6 15, এখানে 9 হবে, তাই না? তাই তো, 6 আছে কত হলো? 15, 9 6 15 হাতে 1 আছে 7 8, 0 হয়ে গেল, 0 হয়ে গেল, আর এখানে 1 4 আর এখানে 9, মানে আমাদের বিয়োগফলটা হবে 9409, 9409, ঠিক আছে? আমি এখানে একটা জায়গায় 5-এর জায়গায় 6 লিখে 6-এর জায়গায় 5 লিখে ফেলেছিলাম। তাহলে আমাদের কত হলো? 9409, তাই না? এইটা আমাদের হলো। তাহলে এখান থেকে আমরা, এটা তো পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, তাহলে কি সংখ্যা কি আমরা বিয়োগ করেছি? ক্ষুদ্রতম। তাহলে আমরা লিখবো ক্ষুদ্রতম 176 বিয়োগ করলে, তাহলে লিখে দেবো এখানে অতএব দিয়ে লেখো যে
9585 থেকে থেকে কোন ক্ষুদ্রতম, না 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কি বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো? বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অঙ্কটা বোঝা গেল তো? ঠিক আছে, এভাবেই ভাগ পদ্ধতিতে বর্গমূল কিন্তু আমাদের শিখতে হবে। তাহলে এবার আমরা চলে যাব কিন্তু 3-এর দাগের অঙ্কটিতে। তাহলে মুছে দিলাম। তোমরা কিন্তু না বুঝতে পারলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে। 3-এর দাগের অঙ্কটা বলছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। দেখো এখানে বিষয়টা একটু অন্য, এখানে বলছে বিয়োগ করলে, এখানে বলছে না যোগ করলে। বলছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে চলো এখানে আমরা কিভাবে করব, আমরা কি করব, প্রথমে না এটাকে একটু বর্গমূল করে নেবো। 5320টাকে আমরা কি করব, একটু ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবো। তাহলে দেখো এখানে আমাদের 53 আছে, তাই না? 7 7 49, 8 8 64 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা 7-এর বর্গ করলে 7 7 49, দেখো এখানে 8-এর বর্গ করলে 8 8 64, দেখো আমাদের বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমরা দুটো দুটো করে সংখ্যা ধরতে গিয়ে দেখছি 7 7 49 দরকার। তাহলে এখানে একটা 7 লিখলাম, আমরা এখানেও একটা 7 লিখলাম, এখানে লিখে দিলাম কত, 49, তাই না? চলো বিয়োগটা এবার করে নেবো। এই 0টা বসে গেল, 2টা বসে গেল, 9 আছে কত, 13 হবে। তাহলে কত হবে, 4। তাহলে এখানে লিখে দিলাম 4, এক হাতে যা আছে 4 5 হয়ে গেল, তাই না? তাহলে আমাদের 420 কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো এবার আমরা না এই 7-এর ডবল কিন্তু এখানে আমরা কিন্তু লিখে দেবো। তাহলে 7-এর ডবল কত হয়, 7 7 14 হয়ে গেল, তাই না? এইবার দেখো এই 7-এর ডবল এখানে কিন্তু 14 হয়ে গেল। এবার আমরা কি এখানে যে সংখ্যাটা গুণ করব না, এখানে মনে করো এইটা আমরা করছি, ঠিক আছে? এটা বাদ দাও। তাহলে আমরা আচ্ছা এখানে আমরা পুরোটাই মনে করো নিচ্ছি। তাহলে এখানে মনে করো আমি 2 গুণ করছি, তাহলে এখানে এর সাথে 2 অ্যাড করলাম, 2 দিয়েই গুণ করব, ঠিক আছে? সুইচ অফ দ্য লাইট প্লিজ। তাহলে 2 দুগুণে কত হয়ে গেল, 4, আর এখানে 4 দুগুণে কত, 8, আর এখানে 2 1 2, 284, ঠিক আছে? চলো আমরা না এখানে একবার 3 দিয়ে গুণ করে দেখে নি কত হচ্ছে। 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 4, দেখো আমাদের না বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কত দিয়ে কোনটা এ করে দেবো, 2। তাহলে এখানে যদি 2 দিয়ে দিই, এখানেও কিন্তু আমাদের 2টা উঠে যাবে, তাই না? তাহলে এখানে কত হলো ভাই, 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে 284 হয়ে গেল। বলো বোঝা যাচ্ছে তো? এইভাবে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল যা দিক আমরা এক্সামে করে দেবো কিন্তু। তাহলে এখানে আমরা বিয়োগটা করে দেখে নিই, এখানে 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1 আছে 9, 10 11 12, 3 হাতে 1 আছে 3 1 136, তাই তো? বোঝা গেল তো? তাহলে 136 আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখো তো এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে বলছে না যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যখন আমাদের এরকম একটা বলবে যে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা না এখান থেকে যদি এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, যে সংখ্যাটা পাবো সেটাই তো পূর্ণবর্গ সংখ্যা। চলো তাহলে যদি আমরা মনে করো এখান থেকে না, চলো 5320 থেকে আমরা মাইনাস করে দিলাম কত, 136। চলো বলো কত হচ্ছে। তাহলে 5320 থেকে, অতএব 5320 থেকে 136 যদি মাইনাস করে দিই, তাহলে বলো কত হচ্ছে মাইনাস করে 5320 থেকে 136। তাহলে এখানে কত হচ্ছে, 6 4 10, 6 আছে কত হলে 10 হবে, 4 1 আছে 1, এখানে যোগ করে 4 আছে কত হলে 12, 8 আর 4 12, 1 2 3 1 আর 5, হ্যাঁ তার মানে কত হলো 5184, এটা হচ্ছে তো? তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে গেলাম, তাই না? তাহলে দেখো এখানে একটা জিনিস তোমার লক্ষ্য করতে হবে। তাহলে দেখো আমরা এই তাহলে 5320 থেকে 136 বিয়োগ করলাম, সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এই যে সংখ্যাটা পূর্ণবর্গ হলো, তাই না? এই যে সংখ্যাটা আমরা কি পূর্ণবর্গ করলাম, এবার পূর্ণবর্গ করেছি, এইটা অবশ্যই তুমি ভাববে সবসময় এই যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু পূর্ণবর্গ হয়েছে, এই 72-এর বর্গটা কিন্তু এইটা হয়েছে, জানো? 72-এর বর্গ করলে মানে 72-এর সাথে 72 গুণ করলে এটা হবে, ঠিক আছে? কিন্তু এখানে বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে? আমাদের যোগ করার কথা বলছে, কত যোগ করলে। তাহলে দেখো তাহলে আমরা না এখানে কত যোগ করার কথা বলছে, তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এই সংখ্যাটা তো এটার সাথে আমরা কি করলাম, পূর্ণবর্গ তো হয়ে গেল। এইবার না এই যে সংখ্যাটা তুমি পেলে, এই যে সংখ্যাটা তুমি কত পেলে, এই যে 5320, এর থেকে যদি আমি মাইনাস করে দিই যে 5100 কত 84, তাহলে কত হচ্ছে তুমি বলো তো দেখি। আচ্ছা তার আগে তুমি একটা জিনিস এখানে দেখে নাও, এটা এক্ষেত্রে তুমি আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেবো। এই যে 72 না, এই 72-এর পরবর্তী সংখ্যা কত আমাদের 73 না, তাই তো?
72-এর পরবর্তী সংখ্যা আমাদের 73। এই 73-এর বর্গ করলে আমাদের কত হচ্ছে আমরা একটু দেখে নেবো। তাহলে 73-এর বর্গ করলে আমাদের কত হচ্ছে আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। তার পরবর্তী সংখ্যাটার বর্গ করলে কত হচ্ছে, 73-এর সাথে আমরা 73 গুণ করলে কত হচ্ছে একটু দেখে নি। 3 × 9, 3 7 21। আচ্ছা এখানে কত, 3 7 21, 2 7 7 49, 50 51, 51 1, এখানে 5, মানে কত হলো 9 2 3 5, তাই তো। তাহলে এখানে কত হলো 5 3 2 9, এই যে সংখ্যা আমাদের বেরিয়েছে, তাই না। চলো এখানে না এই যে সংখ্যাটা আমার বেরিয়েছে তার ঠিক পরবর্তী সংখ্যাটা দেখো, এখানে যে এই যে সংখ্যাটা বেরিয়েছে না 5184, এই যে সংখ্যাটা বেরিয়েছে এটা কিন্তু এই 72-এর বর্গ, মানে এই সংখ্যাটা যে বর্গমূল হয়ে গেল, মানে এই সংখ্যাটা যে পূর্ণবর্গ সংখ্যা হলো তার প্রমাণ দেওয়ার জন্য কিন্তু এটা বের করা। কিন্তু এবার আমরা না কত যোগ করলে বলেছে তার পরবর্তী সংখ্যা 73টাকে নিয়েছি, ঠিক আছে। 73-এর স্কোয়ার করেছি কত, 5329 হচ্ছে না। এইবার কত যোগ করলে আমরা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমরা কি পাবো, এইটা কি পাবো বলেছি যে পূর্ণবর্গ সংখ্যা কত যোগ করতে হবে, কত সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে না 5320 আছে না, তাহলে এখানে কত আছে 5329। তাহলে চলো আমরা এই যে সংখ্যাটা 5300 কত 29, আর এখানে এই যে সংখ্যাটা আমরা পেয়েছি 5329, এই সংখ্যাটা থেকে না আমরা ওই যে মূল সংখ্যাটা ছিল 5320, এখান থেকে এই সংখ্যাটা মাইনাস করে দিলাম, কত হলো বলো তো, মাইনাস করে দিলে আমাদের 9 হলো, তাই না। তাহলে দেখো মাইনাস করে দিলে আমাদের কত 9 হলো না, মাইনাস করে দিলে 9 হচ্ছে। তাহলে এখানে তুমি এইবার একটু লক্ষ্য করো, এই যে সংখ্যাটা এর সাথে কিন্তু আমাদের 9 যোগ করলে পূর্ণবর্গ হবে, বুঝা গেল তো। 9 যোগ করে দিলে সংখ্যাটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবো যে অতএব কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যা 9 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা 9 যোগ করলে সংখ্যাটি তাহলে কি হবে, পূর্ণবর্গ হবে। বোঝা গেছে তো। তাহলে এবার কিন্তু আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কটিতে। তাহলে চলে আসি 4-এর দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কটাতে আমাদের কি ছিল, বলা হচ্ছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15 25 35 ও 45 দ্বারা বিভাজ্য। তাহলে শূন্য ছাড়া আমাদের কি বলছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। তার মানে কি আমরা করবো কি, লস এলসিএম করবো, তাই না, যেহেতু ক্ষুদ্রতম কথাটা বলছে। তাহলে চলো এখানে লিখে দিই 15 25 35 আর হচ্ছে 45। ভাই তুলছিস তো। তাহলে চলো এর এলসিএম যদি আমরা করি কত, এখানে কত দিয়ে দিতে পারি, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 7 35, 5 লং 45, এখানে কত দিয়ে দেবো, 3 দিয়ে দিই, 3 1 3, 5টা নেমে গেল, 7টাও নেমে গেল, 3 3 9। আর কত দিয়ে, আর কোনো দেওয়ার দরকার নেই, তাই না। তাহলে আমরা কি কি পেলাম একটু সাজিয়ে নিই। 5 × 5 পেলাম, আচ্ছা 3 × 3 পেলাম, তাই না, আর 7 পেলাম। তাহলে এখানে অতএব দিয়ে নির্ণেয় বলে লিখবো, অতএব নির্ণেয়, তোমরা লিখে নেবে নির্ণেয় এলসিএম, নির্ণেয় এলসিএম বা লসাগু, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে আমরা একটু দেখে নেবো। আচ্ছা আমাদের তো সংখ্যাটা পূর্ণবর্গ জানতে চেয়েছিল, তাই না। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা জানতে চেয়েছিল আমাদের কত হলো, এখানে 53573 হয়েছে, তাই না। তাহলে সব তো জোড়ে জোড়ে এখানে আছে, তাই না। পূর্ণবর্গ সংখ্যা করতে গিয়ে কি দেখছি, সব তো এখানে জোড়ে আছে, তাই না। এখানে এইগুলো জোড়ে আছে, এই 3ও জোড়ে আছে, কিন্তু দেখো এই 7টা কিন্তু জোড়ে নেই, তাই না। তাই এটাকে পূর্ণবর্গ করতে হলে আর একটা 7 আমাকে আনতে হবে না, আর একটা 7 আনলে তারপর স্কোয়ার হচ্ছে, তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ হচ্ছে, তাই না। তাহলে এখানে আমাদের কত সংখ্যাটা তাহলে কত হচ্ছে একটু দেখে নেবো। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে শূন্য ছাড়া একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে, তাহলে শূন্য হবে না, সেই পূর্ণবর্গ সংখ্যা খুঁজবে। তাহলে এখানে কত হলো, 5 5 25 হয়ে গেল, এখানে 3 3 কত হলো 9, আর এখানে 7 7 হচ্ছে 49। তার মানে কি হলো একটু দেখে নি। তাহলে 9 25 গুণ করলে কত, 5 লং 45, কত হচ্ছে একটু দেখে নাও, 9 25 গুণ করে দাও, 5 লং 45, 5 4 আছে 9 গুণ 18 আর 4 22, তাহলে কত 225, 225-এর সাথে আমাদের 49 গুণ করে দাও। তাহলে 225-এর সাথে ভাই একটু 49 গুণ করে বলো কত হচ্ছে, গুণটা তোমরা অবশ্যই করে বলো।
225-এর সাথে 49 গুণটা করে একটু বলো তাহলে কত হচ্ছে, খুব রানিং গুণ করো। 11,025। তাহলে কত হচ্ছে 11025। ভালো করে দেখো 11025 হচ্ছে কিনা দেখে নাও, শিওর? তাহলে দেখো সংখ্যাটা আমাদের এটাই হলো। কি তোমার কি বেরিয়েছে? 11025, ঠিক আছে? তাহলে সংখ্যাটা আমাদের কত, এত বেরিয়েছে, তাই না? তাহলে এবার আমরা কি করব, শূন্য ছাড়া একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে এটা শূন্য নয় তো, তাই না? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে লিখে দেবো যে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি তাহলে কত হলো, 11025। এটাই এই হয়ে গেল আমাদের পূর্ণবর্গ সেই সংখ্যাটি, ঠিক আছে, জিরো ছাড়া। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা চলে আসি এবার পরবর্তী অঙ্কটিতে। সোজা না পুরো? তাহলে এবার চলে আসছি কিন্তু পরবর্তী অঙ্কটিতে। তাহলে মুছে দিই। অবশ্যই। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি বলছে একটু দেখে নাও। 5-এর দাগের অঙ্কটা বলা হচ্ছে কি না, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। এই যে 8, 15, 20 আর 25 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের বৃহত্তম, এই জায়গাটা মনে রাখতে হবে কিন্তু। 4 অঙ্কের ক্ষুদ্রতম বের করতে হবে আর 4 অঙ্কের বৃহত্তম, ঠিক আছে? তাহলে কিভাবে বের করবো দেখো একটু এখানে দেখে নি। 8, 15, 20 আর 25। তাহলে এটাও সেম আমরা এলসিএম করে দেবো। কত দিয়ে যাচ্ছে? আচ্ছা 5 দিয়ে দিই প্রথমে নাকি। 8টা নেমে গেল, 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25। তাহলে এখানে কত দিয়ে দেবো? এখানে আমরা 2 দিয়ে একটু দিয়ে নিই, 4 দুগুণে 8, এখানে 3টা নেমে গেল, 2 দুগুণে 4, এখানে 5 নেমে গেল। এবার আবার 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 3টা নেমে গেল, আর 2 1 2, আর এখানে 5টা নেমে গেল। এবার কত দিয়ে দেবো ভাই? আবার আর দেওয়ার দরকার নেই। তাহলে অতএব নির্ণেয় লসাগু তাহলে কত হচ্ছে? তাহলে নির্ণেয় লসাগু এখানে কত হচ্ছে, এগুলো সব গুণ করে দেবো। এখানে হচ্ছে দুটো 5 আছে, তাই না? দুটো 5 আছে, তারপরে হচ্ছে 3টে 2, একটা 3। আচ্ছা এখানে না আমাদের জোড়ের মধ্যে দেখো তো, এখানে আমাদের জোড়ের মধ্যে কি আছে, এইটা স্কোয়ার করার জন্য আমাদের এটা পেলাম। একটা 2 ছিল, সেখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। দেখো কিন্তু এখানে না দুটো হয়ে আছে, আমাদের মিলছে না, তাই না? এটার জন্য আর একটা 2 আনতে হচ্ছে, এইটার জন্য আর একটা 3 আনতে হচ্ছে এটার জন্য। তাহলে এখানে 2 এর স্কোয়ার এসছে, তারপর 3 এর কিন্তু স্কোয়ার এসছে। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা করতে গিয়ে কি গুণ করেছি দেখো একটু জেনে নাও। তাহলে এখানে পূর্ণবর্গ, এখানে লিখবো যে অতএব কত, 2 গুণ 3 করতে হয়েছে, মানে 3 দুগুণে 6, 6 গুণ করে সংখ্যাটি পূর্ণবর্গ হলো, তাই না? 6 গুণ করে তারপর তো পূর্ণবর্গ হলো সংখ্যাটা, নাহলে তো পূর্ণবর্গ হচ্ছিল না। তাহলে এবার এখানে কি হবে একটু দেখে দেখে লিখে দাও। তাহলে এখানে কত, 5 5 25, এখানে কত 2 দুগুণে 4, এখানে কত 2 দুগুণে 4, এখানে কত 3 3 9। তাহলে 4 25 কত 100, তাই না? এখানে করলে কত হচ্ছে, 4 25 সঙ্গে গুণ করলে 100 হলো, আর এখানে 4 লং 36, তাই না? তাহলে এখানে 4 লং 36 হলো, আর এখানে 100 হলো। তার মানে এটা যদি আমরা গুণ করি কত হচ্ছে, তাহলে আমাদের হলো কিন্তু 3600, ঠিক আছে? আমাদের 3600 হচ্ছে। এবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে একটু জেনে নাও। প্রশ্ন আমাদের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। আচ্ছা দেখো তো সংখ্যাটা কি। তাহলে অতএব দিয়ে লিখবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, এটা কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের না, 1 2 3 4। তাহলে এটা কিন্তু হয়ে গেল যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটাই হয়ে গেল, তাই না? তার কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে, তাহলে কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে হয়ে গেছে। এখানে 5 অঙ্ক নেই, 4টে অঙ্ক আছে, তাই না? এবার আবার আমাদের এখানে কি জানতে চেয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? তাহলে আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো এখানে না 3600 তো আছে, এর সাথে যদি আমরা এই 1 লিখি, ওর বর্গটাকে পূর্ণবর্গ করতে গেলে কি তার মাথা স্কোয়ার দিতে হয় তো। তাহলে এটা দিয়ে আমরা গুণ করে কি দেখছি, এখানে সেই 3600ই আসছে, তাই না? কিন্তু তার পরবর্তী যদি আরেকটা যদি দেখতে যাই, সেটা কি হচ্ছে একটু দেখে নি। এখানে হচ্ছে 36 0, এর সাথে আমি 2 এর মানে আর কি পূর্ণবর্গ করলাম, 4 হয়ে গেল। তাহলে এখানে 36, এখানে 2 গুণ করে দিলাম, তাহলে এখানে 2 দুগুণে কত হলো, 4 হয়ে গেল, তাই না? তাহলে 4 36 কত, 4 36 কত, 144।
144 আর এই দুটো জিরো বসিয়ে দিলাম। দেখো তো একটা জিনিস এখানে লক্ষ্য করো তো, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে ভাই পাঁচটা সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি আদৌ সম্ভব হবে? কি আমাদের জানতে চেয়েছে 4 অঙ্ক, আমরা বের করে বসে আছি 5 অঙ্ক, হবে না। তার মানে আমাদের এক্ষেত্রেও তাই কিন্তু সেই 3600ই হবে কিন্তু, ঠিক আছে? এই বৃহত্তম সংখ্যাটাও কিন্তু আমাদের 3600ই হবে, ঠিক আছে? আমরা 5 অঙ্ক বের করে কেন ফেলবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম এক্সট্রা। তাহলে আশা করি বোঝা গেছে ভাই, বোঝা যাচ্ছে তো? সবাই তুলে নিচ্ছ তো? খাতা আমি চেক করব, নেক্সট উইক আই উইল চেক ইউর নোটবুক। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক হয়ে গেছে। তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু 6 দাগের অঙ্কটিতে। তোলা কমপ্লিট তো? তাহলে এবার আমরা চলে আসবো 6 দাগের অঙ্কটিতে। তাহলে সব তোলা কমপ্লিট, আমি মুছে দিই পুরোটা। তাহলে দেখো 6 দাগের অঙ্কটিতে কি বলা হচ্ছে একটু দেখে নি। 6 দাগের অঙ্কটিতে বলা হচ্ছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে আমাদের, না? আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম এখানে একটু জেনে নাও। যদি তোমাকে বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তুমি তখন বলবে একটা 1 আর 5টা 0, মনে থাকবে? তোমাকে যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তুমি কি বলবে? একটা 1 বাবু 3টে 0, তাই না? তোমাকে যদি বলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তুমি তখন কি বলবে? একটা 1 আর রাগ ভরে 7টা 0, তখন তোমার 8 অঙ্কের হয়ে গেল, তাই না? কিন্তু এখানে কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। তাহলে চলো আমরা কেন ঝামেলা জড়াবো? 4 অঙ্কের বলেছে মানে একটা 1 3টে 0, তাই না? তাহলেই তো 4 অঙ্ক। চলো এনাকে আমরা কি করবো বলো তো? এনাকে আমরা বর্গমূল করে দেবো ভাগ পদ্ধতিতে। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে আমরা ওই 10টাকে যদি ধরি, 10টাকে যদি ধরি এখানে, তাহলে দেখো এখানে 3 দিয়ে দিলে কত? 3 3 কে 9 হয়ে গেল, তাই না? সেম একই রকম ভাবে আমরা এটা মাইনাস করলে দুটো 0 নেমে গেল, 9 তে কত হলো? 10 হবে 1। তাহলে আমাদের কত হলো? সেই একই রকম হলো। তাহলে এখানে 3 এর ডবল কত? 6, তাই না? সেম প্রথম অঙ্কটা যেমন করেছিলাম। এখানে দেখো এখানে 1 নিয়ে নিলে কত হচ্ছে? এখানে 61 হচ্ছে, তাই না? 61 হয়ে গেল। এখানে মাইনাস আমরা করে দিলাম, এখানেও কিন্তু 1 আমরা দিয়ে দিলাম, তাই না? বোঝা যাচ্ছে তো? আগের মতো। তাহলে এখানে আমরা বিয়োগ করলে 1 আছে, কত হলো? 10 হবে 9, আর এখানে কত হলো? 7 হয়ে গেল। 7 আর 3 10, মানে আমাদের এখানেও কত? 39 বেরিয়ে গেল না? তাহলে এখানে আমার বলছে না 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে। তুমি দেখো এটা পূর্ণবর্গ কিনা তুমি কিভাবে বুঝেছিলে? চলো, এই সংখ্যাটা যে পূর্ণবর্গ তুমি কিভাবে বুঝেছিলে? তুমি এটা বুঝেছিলে যেটা আমাদের ভাগ শেষ হয়েছে না, সেই ভাগ শেষ যেটা হয়েছে, আমাদের যে টোটাল যে মূল সংখ্যাটা ছিল কত? 1000, সেখান থেকে আমরা 39 বাদ দিয়ে দেবো। কত হচ্ছিল জানো? সেখান থেকে 39 বাদ দিলে আমাদের কত হয়েছিল? হ্যাঁ, না, এখান থেকে 1000 থেকে 39 মাইনাস করে দিয়েছিলাম, আমাদের কত হয়েছিল? হ্যাঁ, 961, তাই না? এটা আমাদের হয়েছিল তো? তাহলে এই যে আমরা হয়েছিল, দেখো তো এটা না কার বর্গ বলো তো? এটা আমাদের এই 31 বর্গ। কথাটা কি বুঝতে পারলে? আচ্ছা, এটা হ্যাঁ আগেও হয়েছিল। তাহলে এটা আমাদের 31 বর্গ। তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়েছে কিভাবে বুঝবো? যখন আমরা এটা এর বর্গ হয়েছে তখন আমরা বুঝলাম সংখ্যাটা পূর্ণবর্গ হয়েছে, তাই না? এবার আমাদের বলতে চেয়েছে, আচ্ছা তুমি দেখো তো একটু জিনিস, এখানে না আমাদের 3 অঙ্ক হয়ে গেছে বাবু, হচ্ছে না, তাই না? আমাদের তো জানতেই চায় না 3 অঙ্ক। আমি এরকম পরিবেশ আশা করছি না কোনো মতেই। তাহলে এটা তো কোনো রকম ভাবে হয়নি। এ কি ধরনের পরিবেশ সৃষ্টি করছিস তোরা? তাহলে এখানে 3 অঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু জানতে চেয়েছে আমাদের 4 অঙ্ক, তাই না? তাহলে এটা হয়নি। তাহলে আমাদের 4 অঙ্ক বের করতে গেলে তাহলে কি করব? দেখো আমরা না এই যে 31 না, এই 31 পরবর্তী সংখ্যাটা কত? 32 না? এই 32টাকে স্কোয়ার করে দিলে আমাদের কত হচ্ছে বলো তো? 1024 হচ্ছে, তাই না? তুমি এইবার একটু লক্ষ্য করো তো, এই যে 32টাকে পরবর্তী সংখ্যা 32 তাকে স্কোয়ার করে 1024 হয়েছে, সেই সংখ্যাটা 4 সংখ্যা হয়েছে না? সেই সংখ্যাটা 4 সংখ্যা হয়েছে না? তাহলে দেখো আমরা 3 সংখ্যা বের করলে তো হবে না, আমাদের বলেছে কি 4 সংখ্যা বের করতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। আমরা বের করে বসে আছি, বোঝাতে পারলাম? তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবো, অতএব তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে লিখবো 4 অঙ্কের ক্ষুদ্রতম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হলো? 1024। তাহলে বোঝা গেল তো? তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু 7 দাগের অঙ্কটিতে। তাহলে তুমি তুলে নিয়েছো? তাহলে এবার আমরা চলে আসবো, তাহলে 7 দাগের অঙ্কটিতে। তাহলে দেখো
4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজতে বলছে, তাই না? তাহলে চলো 4 অঙ্কের আচ্ছা এখানে আর একটা জিনিস জেনে নিই। যখন আমরা বলবে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, তুমি তখন কি করবে? রাগ ভরে 6টা 9 লিখে দেবে, তাই না? যখন তোমাকে বলবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তুমি তখন কি করবে? 3টে 9 লিখে দেবে, তাই না? আমাদের এখানে বলছে কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা লিখবো কটা 9? 4টে 9। তাহলে আমরা এখানে লিখে দেবো কিন্তু 4টে 9। তাহলে 7এর দাগের অঙ্কটা আমরা তাহলে লিখবো 4টে 9। তাহলে 4টে 9 দিয়ে আমরা এটা কি করব? ভাগ করে দেবো। আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেবো। চলো, আমাদের না 10 10 কে 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 9 লং 81 আনবো, তাই না? তাহলে চলো আমরা 9 দিয়ে দিলাম, এখানে এখানেও 9 দিলাম, 9 লং 81 আমরা করে দিলাম। চলো আমরা দুটো 9 এখানে বিয়োগ আকারে ফেলে দিলাম। 1 আছে কত হলে 9 হবে? 8। 8 আছে 9, 8 আছে কত? 9 1। বিয়োগটা বোঝা গেল তো? আচ্ছা, 9 এর সাথে 9 এখানে তো যা লিখবো সেইটা ডবল এখানে লিখবো। তাহলে 9 এর সাথে 9 যোগ করে যে 9 9 9 18 হয়ে গেল, তাই না? এইবার এখানে যেটা লিখবো না, সেই সংখ্যাটা গুণ করে আবার উপরেও বসাবো। তাহলে চলো আমি না এখানে 9 গুণ করছি মনে করো। তাহলে এই 9টা আবার এখানে গুণ করবো। তাহলে 9 লং 81 1 হাতে আছে 8, 8 লং 72 আর 8 কত রে ভাই? 80, 80 0 হাতে আছে 8, আর 9 1 9, 8 9 17 7 হাতে 21। তাহলে কত হলো? 1701 হলো না? তাহলে এবার আমরা সেইটা এখানে লিখে দেবো। এখানে 9 লিখলাম, এই 9টাকে এখানেও ঠেলে তুলে দিলাম, 1701। তাহলে চলো আমরা বিয়োগ করি ভাই। তাহলে 1 আছে কত হলে 9 হবে? 8। তাহলে এখানে আমাদের কত হলো? 1 আছে কত হলে 9 হবে? 8। আর এখানে আমাদের কত হলো? এখানে আমাদের 9টাই নেমে আসলো, তাই না? 9টাই নেমে আসলো। আর এখানে 7 8 1, তাহলে আমাদের কত হলো? 198, তাই না? 198। তাহলে চলো আমরা এখানে কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে আমরা কি করব? দেখো, এটা হচ্ছে পূর্ণবর্গ হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে? যখন তুমি এখান থেকে না এটা মাইনাস করে দেবে, তখন কিন্তু কি হবে? আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে চলো তুমি এখান থেকে না, এখান থেকে এটাকে মাইনাস করে দাও। তাহলে অতএব দিয়ে আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দেবো, তারপর তো সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে মাইনাস করে কত হচ্ছে তুমি একটু বলো। যেহেতু ভাগশেষ আছে তাই পূর্ণবর্গ হয়নি, তাই এটাকে আমরা কিন্তু মাইনাস করবো 198। তাহলে এটা মাইনাস করলে কত? এখানে 8 আছে কত হলে 9 হবে? 1। এখানে 9 9 0 হয়ে গেল। এখানে 1 আছে কত হলে 9 হবে? 8, তাই না? এখানে 9 বসে গেল। তাহলে আমাদের কত হলো? 9801। তাহলে এই যে আমরা সংখ্যাটা পেলাম না, এইবার কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো তো এটা কয় অঙ্কের? 1 2 3 4, তাই না? 4 অঙ্কের পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু লিখে দেবো যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটাই, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমাদের 99 এর বর্গ হবে। কেন? তার কারণ এই যে এর এর বর্গ যদি না হয়, এটা পূর্ণবর্গ তো হবে না, ঠিক আছে? আর এই যে ভাগশেষ আর এই যে আমাদের মূল সংখ্যা, এই মূল সংখ্যা থেকে ভাগশেষটাকে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে সঞ্চিতা? বোঝা যাচ্ছে? ভাগশেষটা আমরা মাইনাস করে দেবো মূল সংখ্যা থেকে, তাহলেই বুঝে যাবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। আর সেটা কার বর্গ হতে হবে? সেটা তুমি মনে রাখবে, অবশ্যই এটা 99 এর বর্গ হতে হবে। তাহলে 4 সংখ্যা পেয়ে গেলাম তো। তাহলে এখানে লিখে দেবো অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ 9801। দিস ইজ দ্য, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্ত।